কুষাণ এজটা দুটো দিক থেকে আমরা পড়বো, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে কালচারাল। পলিটিক্যাল এবং কালচারাল দুটো দিকে আমরা পড়বো। সেটা পলিটিক্যাল জায়গাটাকে যেমন পড়ছি, কালচারাল জায়গাটাকে আমাদের দেখা দরকার আছে। সুতরাং আমরা সোর্সটাকে খুব ইম্পর্টেন্স দেবো এখানে। সোর্সকে আমরা দুভাগ করেছি, দেখানোর চেষ্টা করেছি দুভাগ করে। আগে সোর্সটা নিয়ে বলে দিই, যেমন এখানে বেসিক যে জায়গাগুলো, রাজতরঙ্গিনী কালহান, যেটা প্রথম মানে ফার্স্ট হিস্ট্রি বুক, অনেকে হিস্টোরিক্যাল ডকুমেন্টেশনও বলে। অশ্বঘোষের বুদ্ধচরিত, যেটা বুদ্ধচরিত নিয়ে নিশ্চয়ই জানা আছে, এটা হচ্ছে ফার্স্ট বায়োগ্রাফি ইন ইন্ডিয়া। কার না বুদ্ধ, যেটা কুষাণ যুগে রচনা করা হয়েছিল। মাধ্যমিক সূত্রা নাগার্জুন বা মাধ্যমিক কারিকা নাগার্জুন একজন প্রাচীন ভারতীয় বিজ্ঞানী এবং পণ্ডিত, মানে দার্শনিক বিজ্ঞানীও বলা হয়েছে, আইনস্টাইন বলা হয়েছে। এইটা কুমারলতার, এইটাও একটা কল্পনা মন্ডিক। এই কল্পনা মন্ডিকটা একটু নতুন একটা টেক্সট, নতুন মানে এটা একটা রেফারেন্স, যেখান থেকে আমরা দার্শনিক ভাবে এই যুগটার গ্রোথ প্রসঙ্গে জানতে পারছি দুটো পুরাণ বা কয়েকটা পুরাণ থেকে। এটা আমি যদি লিটারারি যে সোর্স তাকে ভাগ করা যায়, তাহলে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ফরেন আর একটা ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান লিটারেচার যেগুলো রয়েছে তার মধ্যে আমি এখানে এই নামগুলো বললাম যেগুলো গুরুত্বপূর্ণ। ফরেন লিটারেচার, বিদেশি সাহিত্যের মধ্যে যে নামগুলো আমরা পাই, যেমন প্রাচীন পৃথিবীতে, এটা তোদের জানা দরকার, প্রাচীন পৃথিবীতে যারা ইতিহাস চর্চার ক্ষেত্রে যে দেশগুলো এগিয়ে, যারা করেছে এই কাজগুলো, গ্রিস, রোম এবং চায়না, এই তিন দেশের নাম আমরা জেনে রাখবো। যার মধ্যে বন্ধুরা এদের সম্বন্ধে মূলত চীনা বিবরণ থেকে আমরা জানতে পারছি। যেমন তার হান ডাইনেস্টি, যে সময়টা এরা চলেছে, হান ডাইনেস্টি, এই হান ডাইনেস্টির এবং মানে আর একটা হচ্ছে হুন মানে এখানে আমি অ্যাকচুয়ালি এটা লিখলাম বানানটা, এটা হওয়া উচিত হান বাংলায়, আর এটা হচ্ছে হ্যান। এই যে বংশগুলো, এই সময়ের বিবরণ পাওয়া যায়, যেমন তার প্যানকু বিবরণ থেকে পাওয়া যায়, সেটা বিদেশে। বা কি বলে আমাদের মাতো আনলিয়েন, এরকম কিছু বিবরণ রয়েছে। সুমাচিয়েনের কথা আমাদের পড়তে হতো আলাদা করে। এরকম কিছু বিবরণ রয়েছে, আমি জাস্ট নামগুলো দু একটা কথা বলে দিই, যে তাদের চাইনিজ ডকুমেন্টে, তার অ্যাকাউন্টসে সরি, সেখানে কিছু পয়েন্ট পাওয়া যাচ্ছে। বন্ধুরা আমরা এছাড়াও স্ট্রাবো, প্লিনি, তাদের কিছু বিবরণের সময় জানতে পারছি যে নামটা থেকে এইটা পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, ভাই পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এটা একজন কোন গ্রিক রচনাকারের লেখা। রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এই বইটাকে সোনা দিয়ে বাঁধিয়ে নেওয়া উচিত। এই বইটা বাংলা করলে দাঁড়ায় ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারত মহাসাগরের ভ্রমণ। এটা একটা গ্রিক অ্যাকাউন্ট, টলেমির জিওগ্রাফি, খুব ইম্পর্টেন্ট। একটু আগেই বলছিলাম জুয়াংজাং, অর্থাৎ হিউয়েন-সাং, ছবিটা দেখা যাচ্ছে, হিউয়েন-সাং, জুয়াংজাং, তাঁর বিবরণ থেকেও আমরা কিছু জিনিসপত্র পাই। পাচ্ছি আর্কিওলজিক্যাল যে সমস্ত এভিডেন্সেস এর মধ্যে রয়েছে, যেমন এখানে রয়েছে পানসার এডিক্ট, পেশাওয়ার এডিক্ট, মথুরা এডিক্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ। রাবাতক এডিক্ট আর কামরা এডিক্ট, এই দুটোই হচ্ছে আফগানিস্তানে কান্দাহার সংলগ্ন অঞ্চলে দুটোই পাওয়া গেছে। এই দুটো খুব রিলায়েবল এডিক্ট। ইউপিএসসি একটা প্রশ্ন করেছিল, আমি সেটাও বলবো এটা পড়াতে গিয়ে। এই যে রাবাতক ইনস্ক্রিপশনের একটা ছবি এখানে রাখা আছে, রাবাতক এডিক্টের, এরকম কয়েকটা বিবরণ রয়েছে। আর সেটা থেকে আমরা এদের সম্বন্ধে বেসিক যে জায়গাগুলো সেগুলো পাচ্ছি, আর্কিওলজিক্যাল এভিডেন্স। এছাড়াও কিছু যেমন কয়েন্স খুব ইম্পর্টেন্ট এই যুগে, চৈত্য, স্তূপা,
এইগুলো কিছু কিছু পাওয়া যায়। নেক্সট এবার একটু এদের হিস্ট্রিটা নিয়ে দেখা দরকার বা জানা দরকার, কিভাবে কোত্থেকে কি কি বৃত্তান্ত এটা এলো। আমি প্রথমে একটা ম্যাপ দেখাচ্ছিলাম। এই যে গ্রিন পার্টটা, সবুজ অংশটা, এই সবুজ অংশটা হচ্ছে এদের রাজত্ব। এই যে লেয়ার দেখ, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, তিনটে লেয়ার। এই তিনটে লেয়ার প্রমাণ করছে যে আলাদা আলাদা সময় আলাদা আলাদা জায়গায় এই সাম্রাজ্য কিভাবে ছড়িয়েছিল। কুষাণ বা এই এদের যে হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে প্রথম কথা, এরা যে অঞ্চলটা ছিল এদিকে পশ্চিম দক্ষিণ পশ্চিম চীন, সেখানে এরা যেটা করে মোটামুটি 165 BC এই সময়, এরা বিবরণ থেকে, চাইনিজ বিবরণ থেকে জানা যায়, ইউংনু ইউংনু বা যারা পপুলারলি হুনাস নামে পরিচিত, হুন, এই হুনরা নাকি এদের অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে এরা বাঁচার জন্য বেশ কিছু শাখায় বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এইভাবে এরা তার আগে এই যে ট্রাইবটা, প্রাচীন যে ট্রাইব, এরা এই ট্রাইবটা এই জায়গায় যেখানে যেখানে এরা ছিল, সেই ট্রাইবটার নাম কি? সেই ট্রাইবটার নাম হচ্ছে ইউচি বা তোচারিয়ানস এদের বলা হয়। তোচারিয়ান নামটা পপুলার হয়েছে যখন এদিকে এসছে, এর বলে ইউচি। এই ইউচিরা অ্যাটাক হয়, এরা এদেরকে অ্যাটাক করে যা, তারা হচ্ছে ইউংরা, 1st সেঞ্চুরি বিসিতে। এবং এরা পরবর্তীকালে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে অন্তত 5টা ব্রাঞ্চ হয় এদের, যেমন রেড ইউচি, হোয়াইট ইউচি, ওয়াইল্ড ইউচি, ব্ল্যাক ইউচি এবং নর্মাল ইউচিস। এই যে ভাগ হলো, এর মধ্যে যে রেড ইউচি, এই রেড ইউচিটা মূলত এই রকম জায়গায় এসে, অর্থাৎ কিনা যেটা আজকের আফগানিস্তান, অর্থাৎ ওই এক অক্সাস রিভার এবং মানে অক্সাস সংলগ্ন অঞ্চল, আফগানিস্তান ছাড়িয়ে যে অক্সাস অঞ্চল, সেখানে এসে থাকতে শুরু করে। সেখানে ব্যাকট্রিয়ানরা কোনো এক সময় ছিল, ব্যাকট্রিয়ান মানে ব্যাকট্রিয়ান গ্রিক্স, তারা ছিল। যে শাখাটা আসে তার নাম হচ্ছে কুইৎসাং। এই যে যাদেরকে আমরা রেড বলছি, রেড ইউচিস বলছি, এদের বলে কুইৎসাং। এরা চীন থেকে ব্যাকট্রিয়ান রিজিয়নে আসে থাকতে শুরু করে। এছাড়া অন্যান্য যে শাখাগুলো তারা ছড়িয়ে পড়ে, এরকম বিভিন্ন নাম ছিল, সুয়াংশি, ইউয়াংশি, কুইচুয়াং, এরকম বিভিন্ন নাম ছিল। আমরা অত দরকার নেই আমাদের, আমরা এই কুইৎসাং এর কথা খেয়াল রাখবো। যারা রেড ইঞ্চি বলে পরিচিত, 5টা শাখা, 5টা ব্রাঞ্চ, তার মধ্যে চীন থেকে এসে ব্যাকট্রিয়ান রিজিয়নে থাকতে শুরু করে। এবং এরা এটা যেটা হয়, এদের একটা গুরুত্বপূর্ণ শাখা, এরা ওই অঞ্চলে আসে এবং আসার পরে যে অক্সাস সংলগ্ন এলাকায় থাকে এবং ওখান থেকে ওরা ব্যাকট্রিয়ান গ্রিকদেরকে তাড়িয়ে ওই অঞ্চলে যিনি নিজের প্রথম খুঁটি গাড়েন তার নাম হচ্ছে মিয়াওস। প্রথম যিনি, যার নাম পাওয়া যায় এই ইউচি ট্রাইব, কুইৎসাং ট্রাইব থেকে, যিনি এখানে এদেরকে তাড়িয়ে দিয়ে উৎখাত করে এখানে নিজের ভিত্তি তৈরি করছেন, তিনি হচ্ছেন মিয়াওস। তিনি কুইৎসাংদের নেতা। এবং এই সময় প্রথম এই কুইৎসাংরা একটা সার্বভৌম বা সভরেন রুল, মানে সভরেন ক্ল্যান, সার্বভৌম গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছিল, বাকিদের থেকে আলাদা হয়ে গিয়ে। কে করেছেন? কে এটা করলেন? মিয়াওস। এর পরবর্তীকালে যার নাম পাওয়া যায়, বা এর পরবর্তী সময় যে শাসকের নাম পাওয়া যায়, যিনি এটার উত্তরাধিকারী হয়ে বসবেন, তার নাম হলো ইতিহাসে কুজল কথফিসেস নামে পরিচিত হবেন। বন্ধুরা, এই যে মিয়াওসের কথা আমি বললাম, আপনারা খেয়াল রাখবেন, এই মিয়াওস সম্বন্ধে খুব কি জানা না গেলেও তিনি যে প্রথম সভরেন শাসন চালু করছেন, ক্ল্যান হিসেবে বেরিয়ে আসছেন, এটা আমরা পেলাম। তারপরে এবার একটা সাম্রাজ্য তৈরি হবে, যেটা এর হাত ধরে তৈরি হবে, কুজল কথফিসেস, এবং এর আস্তে আস্তে ইস্টের দিকে ছড়াবে। কুজল কথফিসেস তিনি প্রথম রাজা বলে এই বংশের স্বীকৃতি পেয়েছেন।
যে সময়টাকে আমরা যে সময় থেকে আমরা এই বংশকে চিনতে পারছি। পূজক অফ ফিসেস তিনি টাইটেল নিলেন, কিভাবে বুঝলাম আমরা? আপনি তো বলে দিলেন স্যার চিনতে পারছি। কি করে চিনতে পারছি? ওয়াং, এটা দিয়ে ওয়াং এর সঙ্গে কানেক্টেড হচ্ছে কিং। তিনি প্রথম যিনি ওয়াং টাইটেল নিয়েছিলেন। ওয়াং মানে কিং, রাজা। এর আগে আমরা দেখতে পাচ্ছি না, নোট ডাউন করলাম। এবং আস্তে 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 এরা একাধিক ক্রমে বিভিন্ন জায়গা, যেমন পার্থিয়ান এরিয়া, যেমন পার্থিয়ান কারা? রাশিয়ার একটা অংশ থেকে এসেছে পার্থিয়ানস। যেমন কাবুল, যেমন পেশাওয়ার, যেমন পল্লব। এই পল্লবদের অনেকে বলছে রোমান। এই পল্লবদের রোমান, এদেরকে এখানে উৎখাত করছেন করে পার্সিয়ার বর্ডার করছে, ইরানের বর্ডার। হ্যাঁ বলে দিচ্ছি, বলে দিচ্ছি দাঁড়া এক মিনিট। এই গোটা জায়গাটা দখল করে তিনি একটা নিজস্ব শাসন প্রতিষ্ঠা করলেন ওই উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে। জানা যায় ইনি প্রথম ক্যাটফিসেস মানে আমি পরে আসছি, যিনি ওয়াং টাইটেল নিয়েছিলেন। ওয়াং কথাটা এটা ওই অঞ্চলের শব্দ, প্রচলিত শব্দ, যার সঙ্গে চাইনিজ প্রভাব রয়েছে, দেখতে বুঝতেই পারছি আমরা। ওয়াং কথাটা মানে হচ্ছে কিং, রাজা। তাহলে প্রথম যিনি নিজেকে রাজা বা সার্বভৌম রাজা উপাধি নিলেন তিনি কে? তিনি হচ্ছেন কুজল কথিয়াস। হেন্স হি ইজ কল্ড দ্য ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, নট মিয়াওস। মিয়াওস শুরু করলেন স্বাধীন, তিনি স্বাধীন হলেন, কিন্তু প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন যিনি, তিনি হচ্ছেন কুজল কথিয়াস। এটা ইম্পর্টেন্ট। পার্সিয়ানদের সঙ্গে এদের খুব যোগাযোগ ছিল, এবং সেই পার্সিয়ানদের বিবরণ থেকে জানা যায় যে পার্সিয়ানদের যে পার্সিপোলিসারি বর্ণনা এইট রয়েছে, সেখান থেকে জানা যায় পরবর্তীকালে, বা ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ও উল্লেখ করেছেন এই বিষয়টা। আচ্ছা এই যে দেখ, আমি এটা বলে দিয়েছি তোদেরকে যে কুজল কথিয়াস তিনি ওয়াং টাইটেল নিচ্ছেন এবং পার্থিয়ান, কাবুল, পেশাওয়ার, কাশ্মীর পর্যন্ত, পশ্চিম কাশ্মীর পর্যন্ত জয় করছেন। এখানে একটা কয়েন রাখা হয়েছে। আর কি আমাদের জানতে হবে? এই যে এই টাইটেলটা কথিয়াস, এটা টাইটেল ছিল। কথিয়াস কথাটা পার্সিয়ান, যার দুটো শব্দ দিয়ে তৈরি, ক্যাড আর পয়েস, যার মানে হচ্ছে, এটা কালেকটিভ ফর্মে, যার মানে হচ্ছে দ্য রেসপেক্টেড ওয়ান। এই যে রেসপেক্টেড ওয়ান, কথিয়াস কথাটার অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি। এই কথাটা বলছেন যিনি এটাকে মানেটা চিহ্নিত করেছেন, তার নাম ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কথিয়াস শব্দটা হচ্ছে ইরানিয়ান, যার মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি, এবং ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়টাকে চিহ্নিত করছেন। নাম্বার ওয়ান, হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, যেটা আমি উল্লেখ করে দিয়েছি। এবং সিনো রোমান যে ট্রেড তখন ছিল ওই অঞ্চল দিয়ে হতো, অর্থাৎ এই চীন আর রোমের মধ্যে যে বাণিজ্য ছিল, এই যে একটা সিল্ক রুট রাস্তা ছিল, যে রাস্তাটার নাম ইতিহাসে সিল্ক রুট, সেই সিল্ক রুট ট্রেডটা তিনি করতেন। খুব ইম্পর্টেন্ট এটা, মানে করতেন না, ভুল হলো আমার, তিনি প্যাট্রোনাইজ করেছেন। ফলত ওখান থেকে রেভিনিউ আসতো তার রাজ্যে, যে রেভিনিউর কারণেই এই রাজ্যের সমৃদ্ধি। এছাড়াও আমরা মনে রাখবো যে কুজল কথিয়াস তার মুদ্রায় ধর্মাস্থিত, এটা নেই, এটা নোটে নেই, নোট ডাউন করে নিবি। ধর্মাস্থিত মানে ধর্মের প্রতিষ্ঠিত, এই টাইটেল নিয়েছিলেন। প্রবাবলি ইনি ছিলেন একজন বৌদ্ধ রাজা। ওই অঞ্চলে তখন বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম সবই চলতো। বৌদ্ধ রাজা ছিলেন। প্রথম কপার কয়েন ওই অঞ্চলে তার সময় দেখা যায় তিনি করেছেন। একটা ছবি আমি দিয়েছিলাম একটু আগে, দেখিয়েছি। কাবুল, কান্দাহার, আফগানিস্তান, পশ্চিম কাশ্মীর তিনি জয় করেছেন। গেল, এই হলো তাঁর কৃতিত্ব। এরপর মানে এই যে মুদ্রায় নিজের নাম, 5 মার্ক কয়েনের মুদ্রায় নিজের নাম, এইটা তিনি যাদের থেকে পেয়েছেন সেটা হলো পল্লব। পল্লব মানে বলা হচ্ছে, আবার বলছি, পল্লব মানে প্রবাবলি রোমান। এই রোমান ট্রেডের ক্ষেত্রে মুদ্রা খুব গুরুত্বপূর্ণ, পরে আমরা নাম পাবো। তো তাদের দ্বারা এই যে মুদ্রায় নিজের নাম উৎকীর্ণ করা, এইটা রোমানদের প্রভাবে এসছে। রোমানরা এটা পেয়েছিল গ্রিকদের থেকে। যাই হোক, পল্লবদের থেকে তিনি এই ইন্সপিরেশনটা পান। এরপর আমরা পাচ্ছি সেকেন্ড কিং, দ্বিতীয় রাজা। যদিও এর মাঝখানে কেউ কেউ মনে করেন যে আর একজন রাজা ছিলেন, কিন্তু আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় কথিয়াস বা বিং কথিয়াস। সময়কালটা এখানে উল্লেখ করা আছে, মোটামুটি আনুমানিক সময়কাল, যদিও এটা অনেকেরই মতে 267 নয়, এটা 274 এ
ভুল বললাম, 78 এডি। আমরা কাজে লাগবে, আমাদের খেয়াল রাখবো, এটা বিতর্কিত আছে। তিনি হলেন কপফিসেস টু অর ওয়েমা কপফিসেস। তোরা খেয়াল রাখবি, কখনো এই নামটা বি দিয়ে মনে রাখবো না, আমরা ভি বা ডাব্লিউ দিয়ে মনে রাখবো, ওয়েমা বা ভিমা। ভিমা কপফিসেস, কারণ অ্যালফাবেটিক্যালি কে টা আগে আসে, ভিটা পরে আসে, আমাদের মনে রাখতে সুবিধা হবে, আগে কে পরে ভি। 1 2 তার সম্বন্ধে উল্লেখ আছে রাবাতক ইনস্ক্রিপশনে, এটা আফগানিস্তানে পাওয়া গেছে। রাবাতক ইনস্ক্রিপশন ইনস্ক্রাইব করিয়েছিলেন কনিষ্ক। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলে দিই, যে সময়টা ভীম কপফিসেস এসছেন সে সময়টা কুষাণরা অনেক দূর ছড়িয়ে গেছে ভারতের, এবং এই এত দূর ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা কিছু আমরা দেখতে পাবো। এই যে ছড়িয়ে গেল এরা কুষাণরা, কনিষ্ক বা সরি এই দ্বিতীয় কপফিসেসরা, এটা তখন লোকের মুখে মুখে আস্তে 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 এই কুইৎসাং কথাটা হয়ে গেল কুষাণ, এটা ভারতীয়করণ হয়ে গেল কুষাণ। ভীম কপফিসেস সম্বন্ধে আমরা কি পড়বো, আমাদের কি পড়তে হবে? এর মুদ্রায় দেখতেই পাচ্ছি যে 5 মার্ক কয়েনের বৈশিষ্ট্য, নাম ধাম, সাল তারিখ লেখা এবং ছবি দেওয়া, রাজধর্মের উল্লেখ থাকে অনেক সময়, থাকতো অনেক সময়। মহেশ্বর বা মহেশ্বর এইটা উল্লেখ আছে, তো প্রবাবলি হি ওয়াজ আ ফলোয়ার অফ শিবা। এরা প্রথম শৈব ধর্মের কথা আমরা এখান থেকে পাচ্ছি। এক, দ্বিতীয় কথা, আমরা এখান থেকে পাচ্ছি যে এই রাবাতক থেকে, যে তিনি প্রথম কপফিসেসের বা ভীম কুজো কপফিসেসের পুত্র ছিলেন, যিনি ভারতে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার চলাচল শুরু করলেন, যেটা রোমান মুদ্রা দিনারিউস থেকে জেনারেট হয়ে দিনার হয়েছে। তার মানে রোমান ট্রেডের একটা ব্যাপক প্রভাব এখানে ছিল। ঠিক আছে, দিনারিউস হচ্ছে রোমান মুদ্রা, যেখান থেকে দিনার্স, যেটা আমরা গুপ্ত যুগ, পরে পাল যুগ, হর্ষবর্ধনের রাজত্ব, সব জায়গায় পাবো এই নামটা, মধ্যযুগেও পাবো। এছাড়াও এই যে টাইটেল দিয়েছে আমরা রাজা ধীরাজ, মানে সভরেন কিং, সভরেন কিং সার্বভৌম রাজা, আর সকলোকেশ্বর সমস্ত লোকের ঈশ্বর, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি সকলোকেশ্বর বা কোথাও কোথাও সর্বলোকেশ্বর, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে যারা চেয়েছেন তিনি হলেন সার্বভৌম রাজা। ঠিক আছে, আচ্ছা, এর যে যেখান থেকে এর সম্বন্ধে পাওয়া যায় সেটা হচ্ছে কান্দাহার, তথ্য পাওয়া যায় কান্দাহার, সিন্ধ এরিয়া, ট্যাক্সিলা, পাঞ্জাব মানে ওয়েস্ট পাঞ্জাব, এই জায়গাগুলো থেকে তার সম্বন্ধে তথ্য পাওয়া যায়। এইগুলো তার অধিগৃহীত রাজ্য ছিল, এরিয়া ছিল, এবং যে সময়টা ব্যাপকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছিল, ইকোনমিক একটা ডেভেলপমেন্ট পাওয়া যায়। চীন রোমান সাম্রাজ্য ব্যবসা বৃদ্ধি পেয়েছে, বাণিজ্য, সরি। এরপর আসছেন এই বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজা, তার নাম কনিষ্ক। কনিষ্ক মোটামুটি সময়কাল আমি এখানে উল্লেখ করেছি বন্ধুরা, এটা নিয়ে অনেকগুলো মত আছে, যেমন জন মার্শাল, ভিনসেন্ট স্মিথ, তারা বলছেন এই সময় মোটেই নয়, তিনি 125 থেকে 128 এই সময় রাজত্ব করেছেন। রমেশ বাবু আরো পিছিয়ে এসছেন, গুপ্ত যুগের দিকে নিয়ে চলে গেছেন, 248 থেকে 49 এই সময় তার সূচনা কাল বলছে। এই সময় বলছে যে এর আগে আমরা বললাম মার্শাল টার্শালরা বলছেন, ভান্ডারকাররা ওরকম বলছে। যাই হোক, বিভিন্ন মতের কথা থেকে আমরা যে জায়গাতে পৌঁছেছি, একটা মোটামুটি সর্বজন গ্রাহ্য জায়গা, খেয়াল রাখবেন বন্ধুরা, সেটা প্রথম উল্লেখ করেছেন ফার্গুসন, ঐতিহাসিক ফার্গুসন। তিনি বলছেন যে প্রথম বললেন যে কনিষ্ক অত কায়দা দরকার নেই, কনিষ্কর সিংহাসন আরোহণের যে ছায়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি 78 এডি থেকে, এবং 78 এডি থেকেই ভারতে তৈরি হচ্ছে সাকায়েরা। সাক বা শক, এটা কারা, এটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে, কিন্তু এরাও এই শকটা, আমার যে ধারণা, যতটুকু আমি ইতিহাস বুঝি, শক কোনো বিশেষ বংশ নয়, শক হচ্ছে একটা গৌরবজনক
নাম বা শব্দ যেটা বিভিন্ন সময় ব্যবহার হয়েছে। শক কিন্তু কোনো বংশ বিশেষে ব্যবহার করা হয়নি। শকের ব্যবহার এসছে তার গৌরবকে বোঝাতে, তার গ্লোরিকে বোঝাতে। ঠিক আছে, যাই হোক, ফার্গুসন ইতিহাসবিদ ফার্গুসন বলছেন যে এরা 78 AD তে করোনেশন হচ্ছে, যেটাকে পরে সাপোর্ট করেছেন রাখাল দাস ব্যানার্জি। নোট ডাউন করবেন, রাখাল দাস ব্যানার্জি। দীনেশ চন্দ্র সরকার ডিকশনারি এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দীনেশ চন্দ্র সরকার, এবং অবশ্যই যার নাম উল্লেখ করতে হবে, যিনি কুষাণ স্পেশালিস্ট, তার নাম ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। খেয়াল রাখবো, ঠিক আছে। এরা অ্যাকনলেজ করলেন যে হ্যাঁ 78 খ্রিস্টাব্দে ইনি সিংহাসনে বসছেন, হিসাব যা বলছে, এবং সেখান থেকেই শকাব্দের সূচনা, যে শকাব্দ হচ্ছে দ্য ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া। আজও পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত অন্তত, ভারতের জাতীয় ক্যালেন্ডার এই শকাব্দ। আগামীকাল চেঞ্জ হয়ে যেতেই পারে। এখন তো হিন্দু ক্যালেন্ডার ওই কি বলে, ওই যে বিক্রমাব্দ, এই সমস্ত আনার চেষ্টা হচ্ছে। যাই হোক, ভারতের আজ পর্যন্ত যে ক্যালেন্ডারটাকে স্বীকৃতি দেওয়া হয় জাতীয় ক্যালেন্ডার হিসেবে, সেটা কিন্তু এই শকাব্দ, যে সময় থেকে মনে করা হয় যে কনিষ্ক, কুষাণ রাজ কনিষ্ক তিনি সিংহাসনে বসছেন, এবং মোটামুটি ওই 101 বা 2 এরকম রাজত্ব করেছেন। ফার্গুসন তাই বলছেন, তো খেয়াল রাখবেন আপনারা। আচ্ছা, যেগুলো জানতে পেরেছি সেগুলো বলে নি। ইনি এই বংশের শ্রেষ্ঠ রাজা। তার প্রথম রাজধানী ছিল পেশাওয়ার, এটা এই বংশের রাজধানী ছিল কুজল কথিস থেকে। তিনি এটাকে শিফট করিয়ে দিয়ে নিয়ে এলেন মথুরাতে। তক্ষশিলা, সেখান থেকে মথুরা। তার মানে আমাকে যদি প্রশ্ন করে পোস্ট মরিয়ান এরায় ভারতের সবচেয়ে পপুলার সিটি কোনটা ছিল, আমাকে একটা অপশন দিয়ে দেবে। উজ্জয়ন দিয়ে দিল, পাটলিপুত্র দিয়ে দিল, ট্যাক্সিলা দিয়ে দিল, বিদিশা দিয়ে দিল। আমরা করব মথুরা। কুষাণ এরিয়া, কুষাণ এর সময় এটা সবচেয়ে জরুরি। কেন? এটা দিয়ে সবকটা পয়েন্ট অ্যাড করা যাচ্ছে, সবকটা পয়েন্ট অ্যাড করা যাচ্ছে। মথুরা যে তখন সেন্ট্রালি ইম্পর্টেন্ট একটা সিটি। তাই তিনি, এটা তো বিসিএস এর গত বছরের প্রশ্ন ছিল প্রবাবলি, মানে লাস্ট ইয়ার যে প্রশ্নটা পরীক্ষাটা হয়েছে, যে এদের রাজধানী কোথায় এসছে, সেটা হচ্ছে মথুরাতে। তিনি কে করেছেন? কনিষ্ক। এছাড়াও আমাদের একটু বলি যে একেবারে সিন্ধু থেকে, আচ্ছা এদের যে সীমাটা একটু দেখে নি। আমি এখানে একটা সীমা পরিসীমা রাখার চেষ্টা করেছি। উত্তরে খোটান, খোটান মানে হচ্ছে এটা কাশগড় জায়গাটা। এটা কোথায়? এটা এখন চীন এবং রাশিয়ার বর্ডার, চীনের মধ্যে পড়ে এটা, যেটা উইঘুর অঞ্চল বলা হয়। দক্ষিণে এদের যে বিস্তার, এটা কোঙ্কন পর্যন্ত, নর্দার্ন পার্ট অফ কোঙ্কন। ইস্টে বারাণসী, কাশী, বারাণসী, অযোধ্যা ক্রস করে। আর পশ্চিমে খোরাসান, মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়া। এই হচ্ছে এর কনিষ্কের এলাকা ছিল। সুতরাং এটা কিন্তু ওটা দেখলে বোঝা যাচ্ছে বিরাট বিশাল সাম্রাজ্য তিনি জয় করেছেন। একদম পামির পর্যন্ত নাকি এক্সপ্যান্ড করেছিল এটা, পশ্চিমের দিকে, উত্তরের দিকে, উত্তর পশ্চিমের দিকে। আর এই যে তুর্কিস্তান, কাবুল কান্দাহার হয়ে পশ্চিমের দিকে, উজবেকিস্তান হয়ে তুর্কিস্তানের দিকে চলে গেছিল, তুর্কিস্তান পর্যন্ত চলে গেছিল। অশোকও অনেক অদূর ছিলেন। তো এই হচ্ছে এদের এই সাম্রাজ্যের বিস্তৃত। কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যাচ্ছে যে কাশ্মীর, এখন যে কাশ্মীর, এটাও এর সাম্রাজ্যের মধ্যে ছিল, কলহন বলছেন। ঠিক আছে, আর কি জানছি আমরা? আমরা জানতে পারছি যে কনিষ্কের যে, মানে কাশ্মীরে যেমন ছিলেন, তার সৌধ, যেটা ওই কনিষ্কপুরা, কনিষ্কপুরা কিন্তু ইনি করেনি, এটা একটা ঠিকই কোশ্চেন, যে কনিষ্কপুরা আমরা পরে পাবো, মানে কনিষ্কপুরার কথা আমি শুনেছি হয়তো, কনিষ্কপুরা, কনিষ্কপুর, এটা ইনি করেননি, দ্বিতীয় কনিষ্ক করেছিলেন। কিন্তু সেখানেও তার চিহ্ন পাওয়া গেছে, সৌধ পাওয়া গেছে। কিন্তু এটা মনে রাখবো, কনিষ্কপুর যেটা পশ্চিমে ওই পুঞ্চ রাজৌরি ওই দিকটা,
মানে পশ্চিমের দিকটা, এটা তৈরি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন দ্বিতীয় কনিষ্ক, কনিষ্ক 2। আচ্ছা, আর কি এই সময় যেটা হয়, প্রথম কনিষ্ক তিনি তার সময় দেখতে পাচ্ছি আমরা ওই রাজতরঙ্গিনী, এটা থেকে আমরা আরো যেগুলো জানতে পারছি যে তার সময় চীন দেশের সঙ্গে তাদের একটা বৈবাহিক সম্পর্কের প্রস্তাব ওঠে। মানে কনিষ্ক নাকি চীনের রাজা, হান বংশ ছিল, সেই চীনের রাজা হোতি, তাকে তিনি তার কন্যার সঙ্গে বিবাহ প্রস্তাবে পাঠান কনিষ্ক, সেটা রিফিউজড হয় এবং এতে নাকি এটা রিফিউজ করে এরা চীনের রাজারা। এবং যে মানে যেটা হয়, প্যানচাও, ওই হোতির রিপ্রেজেন্টেটিভ ছিল প্যানচাও, রমিলা থাপারও এটা উল্লেখ করেছেন। প্যানচাও, এই প্যানচাও তিনি এই প্রস্তাব যখন ফিরিয়ে দিচ্ছেন, তখন কনিষ্কের যে দূত তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এতে কনিষ্ক ক্ষিপ্ত হচ্ছেন এবং এদের মধ্যে যুদ্ধ বাজছে। যাই হোক, কনিষ্ক, রমিলা থাপার উল্লেখ করেছেন যে চীনের সঙ্গে যুদ্ধেই কনিষ্ক মারা গেছেন। হোয়াট এভার, কনিষ্ক তিনি আদিতে ছিলেন শৈব, শিবাইট, এটাও রাজতরঙ্গিনীতে পাই। প্লাস কনিষ্কের কিছু মুদ্রাতেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি ত্রিশূল পাই জাতীয় চিহ্ন দেখা যাচ্ছে। পরবর্তীকালে তিনি বুদ্ধিস্ট হন এবং বুদ্ধিস্ট হওয়ার পরে তিনি ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজ করছেন। এই যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় করছেন? কাশ্মীরে। এটা কাশ্মীর মতান্তরে জলন্ধর, কাশ্মীর বা জলন্ধরে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, সেটা হলো 98 এডি। এই কনফারেন্স গুলো বা কাউন্সিল গুলো করা হতো, তার কারণ হলো যে রাজা যে, যেমন ব্রাহ্মণ্যবাদী রাজারা, আমি হিন্দু শব্দ ব্যবহার করছি না কারণ তখন হিন্দু ব্যাপারটা চালু ছিল না, ব্রাহ্মণ্যবাদী রাজারা তারা করতো কি, তারা অশ্বমেধ করত, এটা তার ধর্মীয় বিস্তারের পরিচয়। মুসলিম শাসকরা খুতবা পাঠ করাতেন অ্যাকনলেজমেন্টের জন্য, বুদ্ধিস্টরা এই ধরনের প্যাটার্নাইজ করার জন্য তাদের রাজত্বে এই ধরনের কনফারেন্স, কাউন্সিলস হতো, বুদ্ধিস্ট কাউন্সিলস কনিষ্ক করেছিলেন। তো কনিষ্ককে এই বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা আমি বললাম, এটা করতে কে পরামর্শ দিয়েছিলেন তার এক বৌদ্ধ দার্শনিক, তার নাম হচ্ছে পার্শ্ব বা পার্শ্ব। কেমন, এটা মাথায় রাখবেন, অশ্বঘোষ নয়, ছেলেমেয়েরাই অশ্বঘোষ করে চলে আসে। পার্শ্ব তাকে পরামর্শ দেন যে আপনি একটা বুদ্ধিস্ট কাউন্সিল, ওয়াই ডোন্ট ইউ অর্গানাইজ এনি বুদ্ধিস্ট কাউন্সিল, পার্শ্ব বলছেন। এবং তার কথা অনুযায়ী তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলন করছেন কাশ্মীর বা জলন্ধরে, যেখান থেকে উল্লেখযোগ্যভাবে বৌদ্ধরা দুভাগ হয়ে যাচ্ছে। আমরা জানি বন্ধুরা, উত্তর পশ্চিম দিক থেকে যে আলেকজান্ডারের আক্রমণ এবং তার পরবর্তীকালে ব্যাকট্রিয়ান গ্রিকদের ছড়িয়ে যাওয়া, এর মধ্যে দিয়ে মূর্তি বা গান্ধার শিল্পশৈলীর বিকাশ হয়। মানে বিকাশ মানে জাস্ট দেখা যায় যে ওই অঞ্চলে আসা যাওয়া, যেটা বিকশিত হয়েছিল কনিষ্কের সময়। গান্ধার আর্ট ফর্মটা ডেভেলপ করেছিল কনিষ্কের সময়। গান্ধার, মথুরা, এই জাতীয় নর্থ ইন্ডিয়াতে যে আর্টগুলো দেখা গেছে, মধ্য ভারতে সাউথ ইন্ডিয়া অমরাবতী, সারনাথ, এই যে বুদ্ধের যে সমস্ত, মানে বুদ্ধ কেন্দ্রিক যে সমস্ত আর্ট ফর্ম, এগুলো ডেভেলপমেন্ট দেখা গেছিল মূলত এই যুগে, কুষাণ যুগে। এটা আমরা সাতবাহন পড়ার সময় একবার দেখে নেবো। এটা তিনটে আর্ট, আমি ফিচার এখন আলোচনা করবো না, ফিচারটা আমরা পরে বলে দেওয়া যাবে। গান্ধার আর্ট এবং মথুরা আর্ট, এই দুটো নর্থ ইন্ডিয়া এবং নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে দেখা গেছে, এটা সাউথ ইন্ডিয়ায়। তো গান্ধার আর্টের মধ্যে এইটা ইন্ডিজিনিয়াস নয়, এটা ইন্ডিজিনিয়াস প্রশ্ন আসে, ইন্ডিজিনিয়াস বা দেশীয় আর্ট, এটাও তাই। এটা হচ্ছে ইন্দো গ্রিক। আপনাদের প্রশ্ন আসতে পারে ইন্দো গ্রিক রোমান, আপনাদের প্রশ্ন আসতে পারে এইটা, এর মধ্যে কোন কোন আর্ট ফর্মের অ্যামালগামেশন পাওয়া গেছে ইন্দো গ্রিক রোমান। দ্বিতীয় যে প্রশ্নটা আসে বা দ্বিতীয় যে জায়গাটা আমাদেরকে জানতে হয়,
সেটা হচ্ছে যে কোনটা ইন্ডিজিনিয়াস কোনটা নয়। তৃতীয় যেটা জানা দরকার আছে, আরো কিছু ফিচার আমি পরে বলে দেবো, কিন্তু তৃতীয় যে জিনিসটা জানা দরকার আছে সেটা কোন সময়ের এগুলো ডেভেলপ করেছিল। এগুলো কুষাণ যুগে ডেভেলপ করেছিল, আর সাউথ ইন্ডিয়ায় সাতবাহন যুগে, একই সময় প্রায়। তো আমি যেটা বলার চেষ্টা করছি বা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এই যে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, এখান থেকে হিনজান এবং মহাযানরা ভিন্ন হয়ে গেল। এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে এটা সভাপতিত্ব করেছেন কে? বসুমিত্রা। মনে রাখবো যে নামটা বললাম আমি, বসুমিত্র। বসুমিত্রকে অনেকে বৌদ্ধ পণ্ডিত বসু বন্ধুও বলেছেন, বসু বন্ধু, কেমন? আর কো প্রেসিডেন্ট কে ছিলেন? অশ্বঘোষ। অশ্বঘোষ যিনি বিখ্যাত, ওই বললাম একটা টেক্সটের নাম বলেছি, বুদ্ধ চরিতের রচয়িতা। আচ্ছা বন্ধুরা, এই হিনজানি মহাজানি এই দুভাগ হয়। আমি যদি দুটো কথায় বলে দেওয়া যায় পয়েন্টটা, হিনজানিরা ছিল বুদ্ধের দর্শন চর্চা করত, এরা বুদ্ধিস্ট ফিলোসফিটাকে এক্সপ্রেস করার চেষ্টা করতো। 2 নম্বর, এরা আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে যে এরা পালি ক্যানন, পালি সাহিত্য নিয়ে কাজ করেছে। মহাজানিরা অন দ্য কন্ট্রারি, মহাজানি যদি দেখা যায় তাহলে এরা আমরা পাবো এরা আইডল ওয়ার্শিপিং করে। আর এরা সংস্কৃত ক্যানন, সংস্কৃত ভাষার যে তাদের সাহিত্যগুলো চর্চা করার চেষ্টা করে। ঠিক আছে, হিনজানি মহাজানি এটা এই সময় ভাগ হয়ে যায়। কনিষ্ক ছিলেন মহাজানি, তার গুরু ছিলেন অশ্বঘোষ। কনিষ্কের বৌদ্ধ গুরুর নাম অশ্বঘোষ। কিন্তু মাথায় রাখবো, কনিষ্ককে ইনসিস্ট করছেন ধর্ম এই সংঘ সম্মেলন করতে 500। এছাড়াও কিছু পয়েন্ট রয়েছে, যেমন তিনি কশ্যপ, মাতঙ্গ, ধর্মরত্ন এদেরকে চীনে পাঠাচ্ছেন বুদ্ধিজমকে স্প্রেড করতে। কয়েন্স আমি বলেছি এটা, যে তার মুদ্রায় গ্রিক, রোমান, জোরাস্ট্রিয়ান, পার্সিয়ান এবং ইন্ডিয়ান মানে হিন্দু, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু। আমি হিন্দু শব্দটা এখানে লেখার জন্য লিখলাম, তখন হিন্দু চলতো না। এই সমস্ত মুদ্রা, এই সমস্ত দেবদেবতার ছবি, এটার সহনশীলতা, সুলিকুল সহনশীলতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, রোমান সম্রাট, দুজন রোমান সম্রাট, টাইটাস আর ট্রাজান, এরা কনিষ্কের কন্টেম্পোরারি ছিলেন, যারা ব্যবসা বাণিজ্যে এই দুধ বিনিময় করতেন কনিষ্কের সঙ্গে। এরা আছেন রোমান কিংস, কন্টেম্পোরারি রোমান কিংস অফ কনিষ্ক, যাদের সঙ্গে কনিষ্কের যোগাযোগ, বাণিজ্যিক যোগাযোগ চলতো। কেমন? যাই হোক, রমিলা থাপার মনে করছেন যে চীনের সঙ্গে যে গন্ডগোলটা ছিল তাতেই কনিষ্কের মৃত্যু হয়েছে। যদিও পাশাপাশি আমি একটা তথ্য দিয়ে রাখি, ধর্মরত্ন এবং কশ্যপ মাতঙ্গ নামে দুজন বৌদ্ধ পণ্ডিতকে সেনসি প্রদেশে পাঠাচ্ছেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, এবং তারা ওই অঞ্চলে মঠ নির্মাণ করে থাকছেন, ধর্ম প্রচার করছেন, বুদ্ধিজম প্রচার করছেন। এটাও জানা যায়, এটাও পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, এই রাজ্যে বল্লিক, ব্যাকট্রিয়ান বা গ্রিক লিপি বা ইনস্ক্রিপশনস এটা পাওয়া যায়, এবং সংস্কৃত ভাষা আস্তে আস্তে গুরুত্ব বাড়ে। এত কারণ সব এর জন্য, অর্থাৎ ভারতের বাইরে ধর্ম প্রচার, বৌদ্ধ সম্মেলন আয়োজন করা। ইনি প্রথম সিল্ক রুটকে ভারতের থেকে ওপেন করে দিয়েছিলেন, তার একটা কারণ ছিল। কারণ নিরো রোম শহরে আগুন লাগিয়ে রোম ধ্বংস করবে, আর এইদিকে চীনারাও তাদের হুন আক্রমণের ভয়ে দেওয়াল তুলে দেবে চারদিকে। তারপরে এই সিনো রোমান ট্রেডটা এটা হাতে নেবে ইন্ডিয়া বা কনিষ্ক। তাহলে যদি প্রশ্ন করে হু ওপেন্ড দ্য সিল্ক রুট উইথ ইন্ডিয়া, উত্তর হচ্ছে কনিষ্ক। খুব ইম্পর্টেন্ট। এত সমস্ত কারণের জন্য
ভিনসেন্ট স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক, দ্য সেকেন্ড অশোকা বলে উল্লেখ করছেন। তার এই যে বলেছি গান্ধার মথুরা আর্টের সমৃদ্ধি, এই সময় এনশিয়েন্ট টেকনোলজি ডেভেলপমেন্ট, এই সময় গ্লাস ইন্ডাস্ট্রি, ভারতে কাঁচ শিল্পের সূচনা হচ্ছে, এনশিয়েন্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এই সময় হচ্ছে। দেবদেবতা বা ধর্মচর্চার ক্ষেত্রে এই যে ফ্যামিলি কনসেপ্ট, শিব পার্বতী স্বামী স্ত্রী, এই যে ফ্যামিলি কনসেপ্ট গুছিয়ে বসা, এই ব্যাপারটা এটা এই সময় তৈরি হচ্ছে। বহু রিজিওনাল দেবদেবতার চলে আসছে ওদের সঙ্গে, এগুলো সব দেখা যাচ্ছে। এই কনিষ্কের পরে, আচ্ছা এখানে আরো দুই একটা কথা বলার আছে, তাহলে দ্বিতীয় অশোক কাকে বলে প্রশ্ন আসতে পারে। কনিষ্কের মূর্তি 1911 সালে মথুরা থেকে পাওয়া গেছে, এছাড়া অন্তত ভারতের তিন জায়গা থেকে, একটা হচ্ছে বারাণসী, একটা হচ্ছে মথুরা, আর আরেকটা হচ্ছে পেশাওয়ার। অন্তত এই 3 জায়গা থেকে মথুরা স্কুল অফ আর্টে উপর বেস করে কনিষ্কের মূর্তি পাওয়া গেছে, যদিও সেই মূর্তিগুলোর মুন্ডহীন, মাথা নেই। মাথা শুধু নয়, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে মূর্তিটা এখন কনিষ্ক আরে মথুরা আর্ট গ্যালারিতে রয়েছে, সেখানে তার হাতও নেই। এটা মনে করা হয়েছে যে বৌদ্ধ রাজা হিসাবে তিনি যে কাণ্ড কারখানা করেছেন, ধর্ম তো স্বীকার করে না, যে রাজনৈতিক বিস্তার রক্তপাত বৌদ্ধ ধর্ম স্বীকার করে না, এই পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি এইরকম করেছেন। অনেকের মতে সাতবাহন রানী নয়নিকা কনিষ্কের বিরুদ্ধে যুদ্ধ হতে লোক পাঠান, তাদের রাজধানীতে যখন লোক ঢোকে কনিষ্ককে না পেয়ে তার মূর্তির মাথা কেটে নিয়ে চলে আসে, এরকম একটা গল্প আছে। যাই হোক, সরোজিনী বন্দ্যোপাধ্যায় একটা গল্প আছে, ইনি এখন আর বলছি না। তো মুদ্রা কথা হচ্ছে এই মুন্ডহীন মূর্তি আবিষ্কার করেছেন ডক্টর রাধাকৃষ্ণ বলে একজন, পণ্ডিত রাধাকৃষ্ণ বলে একজন, 1911 সালে মথুরা থেকে। জানা দরকার আছে। আচ্ছা, এরপর কয়েকজন ছোট ছোট রাজা, মানে কনিষ্কের উত্তরাধিকারীদের মধ্যে বাশিষ্ক, তারপর হুবিষ্ক, এরা বসছেন। বাশিষ্ক হচ্ছেন কনিষ্কের ছেলে, তিনি 5 বছর রাজত্ব করেছেন বাশিষ্ক। বাশিষ্কের পর হচ্ছে হুবিষ্ক। এই বাশিষ্ক তিনি জাস্কপুর তৈরি করেছেন, এটাও কাশ্মীরের একটা কোন একটা জায়গার নাম। জাস্কপুর তৈরি করেছেন বাশিষ্কা। হুবিষ্ক করেছেন, আমি আর আলাদা করে বলছি না, এরকম এদের কথা পাওয়া যায়। আর দ্বিতীয় কনিষ্ক এর পরে, হুবিষ্কর পরে, কনিষ্কর সাকসেসর তো ইমিডিয়েট সাকসেসর তো ভাসিষ্কই। হ্যাঁ তাই বলছি, একদমই তাই, একদমই তাই। ইমিডিয়েট সাকসেসর বাশিষ্ক, তারপরে হুবিষ্ক। এই বাশিষ্কর ভাই হচ্ছে হুবিষ্ক। এরপর আসছেন দ্বিতীয় কনিষ্ক, মানে জাস্ট দু একজনের ইম্পর্টেন্ট নাম বলে দিচ্ছি আমি। দ্বিতীয় কনিষ্ক তার আমি বলেছি তিনি কনিষ্ক তৈরি করেছেন। দ্বিতীয় কনিষ্ক কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে মানে খুব অ্যাক্টিভ ছিলেন, এবং রোমানদের সঙ্গে তার বাণিজ্য চলেছে, যে কারণে রোমানরা তাকে কি বলে কাইজার উপাধি দিয়েছিল। রোমান সম্রাটকে বলা হলো কাইজার। কাইজার উপাধি কে পেয়েছিলেন প্রশ্ন আসতে পারে। কোন কনিষ্ক? 1 2 দিয়ে দিত, আমরা করবো কনিষ্ক 2। ঠিক আছে, আচ্ছা। আর এরপর আরো কিছু ছোট রাজা ছিলেন, এই যেমন প্রথম বাসুদেব তো আবার পার্সিয়ানদের প্রভাবে তিনি শাহেনশাহ, এটা পার্সিয়ানদের প্রভাব, শাহেনশাহ উপাধি নিয়েছিলেন। এবং তারপরে আসছেন দ্বিতীয় বাসুদেব। তৃতীয় কনিষ্ক এসেছেন, দরকার নেই। শেষ রাজার নাম হচ্ছে দ্বিতীয় বাসুদেব, দ্য লাস্ট কিং অফ দিস ডাইনেস্টি, দ্বিতীয় বাসুদেব। তাহলে কনিষ্ক, তারপর হচ্ছে বশিষ্ক, তারপর হুবিষ্ক, তারপর হচ্ছে প্রথম কনিষ্ক, এবং লাস্ট আমরা পেলাম দ্বিতীয় বাসুদেব। এই সময়ের পরে, আচ্ছা এই যে বাসুদেবের কথা বলছি, বাসুদেব কিন্তু আবার ছিলেন বিষ্ণুর উপাসক। যদি শিবেরও কিছু কিছু কয়েন্স পাওয়া যাচ্ছে, নন্দীর ছবি পাওয়া যাচ্ছে ইত্যাদি, কোথাও কোথাও শৈব ধর্মমতের প্রচারক হিসেবে তাকে বলা হয়েছে। হোয়াট এভার, এই এই সময়ে যেটা ঘটে সেটা হচ্ছে যে এই কুষাণ রাজ্যের পরবর্তীকালে যা জানা যায়, সেটা হলো এরা এর পরবর্তী সময় আর রাজ্যকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এদের অন্তত দুটো মেজর ভাগ হয়, যে দুটো মেজর ভাগের একটা
একটা পার্ট মথুরায় থেকে যায়, যাদেরকে সরিয়ে দেয় গুপ্তরা বা গুপ্তদের সঙ্গে মিশে যায়। গুপ্তরা এদের মধ্যে থেকে বেরিয়ে এসে এদের ক্ষমতাকে চ্যুত করে, পাটলিপুত্রে গুপ্ত রাজ্য তৈরি হয়। আর একটা অংশ চলে যায় পশ্চিমের দিকে, অর্থাৎ ইরানের দিকে। ইরানের দিকে, ঠিক আছে। এই যে ইরানের দিকে চলে গেল, এই পার্টটাকে বলা হয়েছে ইতিহাসে দৈবপুত্রা। দৈবপুত্রা কিরের কুষাণ। এটা একটা নতুন ইনফরমেশন, তোদের কাজে লাগবে। আচ্ছা ভাই, দেবপুত্র উপাধি কার? কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র। কনিষ্ক নিজেকে দেবপুত্র বলেছেন। কিদের কুষাণ, দৈবপুত্র কিদের কুষাণ, এটা হচ্ছে এই পার্টটা যেটা দিকে চলে গেছিল। এদের কথা কিন্তু এলাহাবাদ প্রশস্তিতেও আছে। এলাহাবাদ প্রশস্তি, গুপ্ত যুগে যে এলাহাবাদ প্রশস্তি পাওয়া যায়, তাতেও এই কিদের কুষাণদের কথা আছে। এবং মনে করা হয়েছে যে 9th সেঞ্চুরি পর্যন্ত এরা টিকে ছিল। 9th সেঞ্চুরি এডি পর্যন্ত এরা টিকে ছিল। এবং সম্ভবত ওই সময় দুটো মত আছে। একটা হচ্ছে পার্সিদের অ্যাটাকে এরা শেষ হয়, সাফাভিদদের, সাসানিরা অ্যাটাক করেছিল, যেতে এদের কোমর ভেঙে যায়। আর এরা সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যায় 9th সেঞ্চুরি এডিতে, যখন কাশ্মীরে তৈরি হয়েছিল, সিন্ধ, কাশ্মীর, আফগানিস্তান, আফগান প্রদেশে যখন ওই অঞ্চলে তৈরি হয়েছিল হিন্দু শাহী বংশ। হিন্দু শাহী বংশ, জয়পাল, অনঙ্গপাল, এই নামগুলো পাবো আমরা। হিন্দু শাহীদের অ্যাটাক, হিন্দু শাহী অনেক দূর এক্সপ্যান্ড করেছিল। সম্ভবত এই দৈবপুত্র কিদের কুষাণ এরা শেষ হয়ে যাচ্ছে 9th সেঞ্চুরি পর্যন্ত টিকে ছিল। পাঞ্জাবের ওই অঞ্চলে, পাঞ্জাব অংশে এই হিন্দু শাহীদের অ্যাটাকে এরা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে। আমি আগেই বলেছি যে এদের সম্বন্ধে বলার ক্ষেত্রে এদের স্কলারদের কথা কয়েকজনের নাম বলে দিতে হয়। যেমন এখানে রয়েছে অশ্বাঘোষ, যার ক্ষেত্রে আমরা বুদ্ধচরিত আগেই বলেছি, তার সঙ্গে সঙ্গে সৌন্দরানন্দ, সূত্রালঙ্কার, এইরকম কিছু টেক্সট জানা যায়, টেক্সটের নাম জানা যায়, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা আসছে আমরা বসুমিত্রার নাম। বসুমিত্রা, দুটো সারনেম একসঙ্গে, বসু এবং মিত্রা। ইনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, যিনি চতুর্থ বৌদ্ধ সমাজে সভাপতিত্ব করেছেন। এবং মহাবিভাষা, এটা কি? এটা নোটস অন ত্রিপিটক, ত্রিপিটকের টিকা রচনা করছেন, ইম্পর্টেন্ট, বসুমিত্রা। আসছে নাগার্জুনের নাম। নাগার্জুন শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা বা প্রজ্ঞা পারমিতা সূত্র তৈরি করছেন। প্রজ্ঞা পারমিতা কারণ নাম নয়, প্রজ্ঞা মানে জ্ঞান এবং পারমিতা মানে উত্তরণ হওয়া, আপলিফট করা, এই দুটো। একে আইনস্টাইন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বলা হয়েছে, কারণ তিনি মাধ্যমিকা সূত্র রচনা করেছেন। মাধ্যমিক সূত্র মানে যেটা মিডিয়েট করে, মাধ্যমিক পাস নয়, যেটা মিডিয়েট করে, মাধ্যম বেস করে। এটা পরবর্তীকালে রিলেটিভিটির সঙ্গেও কানেক্টেড অনেকে বলছেন, কিন্তু এটা একটা দার্শনিক ভিত্তি আর কি। আইনস্টাইন বলা হয়েছে, কিন্তু আইনস্টাইন রিলেটিভিটি নিয়ে কাজ করেছেন। এছাড়াও আমরা আছি চরক, বিখ্যাত সংহিতা। চরক কোনো ব্যক্তির নাম নয়, এখানে ছবিটা দেওয়া আছে, চরক কোনো ব্যক্তির নাম নয়। চরক একটা চারণশীল গোষ্ঠীর নাম, যারা ঘুরে ঘুরে চিকিৎসা করতো, তাই চারণশীল গোষ্ঠীর নাম চরক সংহিতা নামে। চরক সংহিতা আমরা এই যুগে পাই, গুপ্ত যুগে সুশ্রুত সংহিতা এবং আয়ুর্বেদ শাস্ত্র, এটার উপর ভিত্তি করে করা। মাথার একজন বিখ্যাত মন্ত্রী ছিলেন, সভাসদ ছিলেন, কূটনীতিবিদ ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন এই রাজত্বের। অ্যাজ অ্যাক্সিলাস, এই অ্যাক্সিলাস হচ্ছেন, এটা প্রশ্ন আসতে পারে, অ্যাক্সিলাস এর রাজত্বের একজন গ্রিক ইঞ্জিনিয়ার নাম আমরা পাই, যে পুরুষপুরে, পেশাওয়ারে একটা 122 ফুট উঁচু ইয়ে বানিয়েছিলেন, ওয়াচ টাওয়ার, এটা তিনি তৈরি করেছিলেন। পার্শ্ব একজন স্কলার, আমি ফিলোসফার, বুদ্ধিস্ট ফিলোসফার, যিনি আমি আগেই বলেছি ইনসিস্ট করেছিলেন। এছাড়াও আমরা পাচ্ছি মাতৃচেত নামে একজনকে, মাতৃচেত, যিনি একজন পোয়েট। আমরা পাচ্ছি সংরক্ষক সম্ভবত পুরোহিত ছিলেন, যিনি সংঘের প্রধান ছিলেন। এটা কোনো পদও হতে পারে, যাই হোক এরকম আমরা পাওয়া যাচ্ছে বা পাচ্ছি। তো এই নামগুলো আমরা এখান থেকে দেখতে পাই। মনে রাখবো যে এই যুগে তিনটে গুরুত্বপূর্ণ কেন্দ্র বা তিনটে গুরুত্বপূর্ণ যে জায়গা, একটা হচ্ছে তাম্রলিপ্ত, আর একটা হচ্ছে ব্রোচ বা ভারুচ, এবং
আমাদের এটা হচ্ছে আরো পরবর্তীকালে সপ্তপর্ণী এগুলোর নাম আমরা পাই, বা এই সমস্ত বন্দরের নাম আমরা পাই। বিশেষত এই দুটোর নাম খুব ইম্পর্টেন্ট, ভারুচ পশ্চিমে আর তাম্রপর্ণী বা তাম্রলিপ্ত, তাম্রপর্ণী নয়, এই যুগে ডেভেলপ করেছিল। আমরা এরপর এই বিভিন্ন স্কুল অফ আর্ট এটা নিয়ে পড়াশোনা করবো। আপাতত এই পর্যন্ত আমি রাখলাম কুষাণ ডাইনেস্টি, আমার মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম, আমাদের অফলাইন যখন ক্লাস হচ্ছিল হ্যাঁ। তখন তো ওইখানে তো আপনার ওই অশোক পর্যন্ত হয়েছিল। মৌর্য ডাইনেস্টিতেই আপনার এবারে ডিক্লাইনের কারণ করলে তো ওটা শেষ হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, ওটা করলে শেষ হয়ে যাবে। ওটা একটা না অদ্ভুত জিনিস, আমি মাঝখানে শুরু করলাম, লেখাছিলাম তো, ওটা আমরা অফলাইন ক্লাসেই লিখে দেবো বা লিখে পড়িয়ে দেবো, কিন্তু অনলাইনে আমি একটা গোটা টপিক পড়িয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এবার বলছিলাম ওর পর তো ওখানে গুপ্তরা শুরু হবে, তাই তো? ওখানে আমরা গুপ্ত পড়বো, আর অনলাইনে আমরা এটা পড়ে নেবো। আর একটা সাতবাহন আছে, সাতবাহনটা দেখা যাক অনলাইনে সাতবাহন। এই পার্ট টাইম বুঝতে চেষ্টা করছি, মানে এই মৌর্যের পর গুপ্ত, তারপরে কি এই কুষাণটা আসছে নাকি এরপর? না, আমি দেখিয়েছি। আচ্ছা, আমি দেখিয়েছিলাম রে, শুরুতেই দেখালাম যে এই যে, হ্যাঁ কোথায় গেল, এই যে না মুছে দিয়েছি। এই কুষাণ সাতবাহন মাঝখানে, মৌর্য আর গুপ্তর মাঝখানে। আচ্ছা এখানে মৌর্য গুপ্তর মাঝখানে হচ্ছে কুষাণ সাতবাহন, ছোট রাজত্ব। এটা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে, আমাদের পড়তে হয়। মৌর্য গুপ্তর মাঝে। আচ্ছা, মানে গুপ্ত হলেই তো আপনি এনসিএল, হ্যাঁ মানে এনসিএল পার্টটা গুপ্ত হলেই শেষ হয়ে যাচ্ছে, তার মাঝেই কুষাণ আর সাতবাহনে ঢুকছে। আমি একটা জিনিস করাবো, আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে এনশিয়েন্ট সাউথ ইন্ডিয়াটা, যেটা সংগম পিরিয়ড বলে, ওটা আমি করিয়ে দেবো। ওটা করালে এনশিয়েন্ট শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে গুপ্ত পরে এনসিএল। ঠিক আছে স্যার। আর এই সাতবাহনটা তো আপনার সাউথ ইন্ডিয়ারই পার্ট, সাতবাহন ডাইনেস্টি। হ্যাঁ, এই যে সাতবাহন ম্যাপে দেখাচ্ছে, এই যে কুষাণ, এদিকে সাতবাহন, প্রায় কন্টেম্পোরারি। আর কুষাণটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়ার পার্ট। হ্যাঁ ঠিক কন্টেম্পোরারি। ঠিক আছে বাবু, গুড নাইট। বোঝা গেল তো যা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, ঠিক। চলুন, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।